প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। সায়েন্স ইজ ইন্টারেস্টিং বাট টু মেক ইট ইজি ফর আস। আমাদের সাথে আছে প্রকৌশলী এবং শিক্ষক অন্তর খান। ভাইয়া, কেমন আছো তুমি? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। ভাইয়া, আমি এসেই দেখলাম তুমি অনেকগুলো পেপার নিয়ে এসেছো, একটা সোপও নিয়ে এসেছো and we also have lemon. So আমরা কি অ্যাসিড বেস নিয়ে আজকে কাজ করব? এক্স্যাক্টলি। তো এগুলা হচ্ছে আমাদের বাসায় খুবই ইজিলি অ্যাভেলেবল, খুবই সিম্পল জিনিস। এই যে আমরা লেমন জুস করে নিয়েছি এবং এখানে হচ্ছে হলুদ। আচ্ছা, হলুদের গুঁড়ো, এটাকে আমি জাস্ট নরমাল পানিতে গুলে নিয়েছি। আমরা কি নরমাল রান্না করার হলুদের গুঁড়ো নিয়ে নিলেই হবে? আচ্ছা, একেবারে যে গুঁড়ো হলুদ যেটা সেটা নিয়ে নিয়েছি আমরা। সো এটা দিয়ে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস করব। ওকে, যে এরকম একটা হোয়াইট পেপার নিলাম আমি। আচ্ছা, আমরা মার্কার দিয়ে কি করতে পারি, এখানে যে কোনো কিছু আঁকতে পারি। যে আঁকিবুকি করলাম। এই যে আমি এই পেনটাকে নিলাম, এর ভিতরে ইঙ্ক আছে, লিকুইড ইঙ্ক। আমি যখনই এই কাগজের উপরে এটা দিয়ে আঁকিবুকি করছি, তখন কি হচ্ছে আসলে এই ইঙ্কটা এই কাগজে চলে আসলো। আচ্ছা, এবং এটা কি হলো, তখন শুকিয়ে গেল। এবং এর ভিতরে যে আসলে ডাই পার্টিকেলগুলো ছিল, তার মানে কি লিকুইডটার মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে এর সলভেন্ট আর আরেকটা হচ্ছে ডাই পার্টিকেল, মানে সে যেই রংটা দিচ্ছে। তা আমি যখন আঁকিবুকি করছি, সেই ডাই পার্টিকেলটাই কাগজের উপরে বসে গেল এবং সেজন্যই কিন্তু এই যে সুন্দর সবুজ একটা কালার। ডাই পার্টিকেলটা নরমালি কি এলিমেন্ট? এটা বিভিন্ন রকম ট্রানজিশন এলিমেন্ট দিয়ে তৈরি করা হয়। এখন যদি আমরা এই কাগজটাতেই আমাদের যে হলুদ আছে, এই যে আমাদের যে গুঁড়ো হলুদ, এটা দিয়ে আমরা যদি আঁকিবুকি করতে চাই, আমি কটন বাড নিয়ে নিয়েছি যাতে এটা দিয়ে সুবিধা মতো তুলে নিয়ে এই যে সুন্দর করে এটাকে ভিজিয়ে নিচ্ছি। এখন এটা দিয়ে যদি আমি আঁকিবুকি করি, কি হবে? এখানে ইয়েলো কালার হবে। এই যে এখানে আমি দাগ দিচ্ছি, ইয়েলো কালার দেখা যাচ্ছে, ওয়াটার কালারের মতো। ওয়াটার কালারের মতো এটা। এই যে আমি যদি এরকম দাগ দেই দেখা যাচ্ছে যে এই পুরো এরিয়াটা ইয়েলো হয়ে যাচ্ছে। তার মানে আমাদের যে এই হলুদের ভিতর যে হলুদ পার্টিকেলগুলো ছিল, মানে যা আসলে হলুদ বানাচ্ছে, সেই পার্টিকেলটা হচ্ছে আমাদের এখানে ট্রান্সফার হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আবার দেখা যাচ্ছে যে এক ধরনের বায়োলজিক্যালি প্রোডিউসড যে পার্টিকেল। তো সেইটা তো আমরা কাগজের মধ্যে যে কালার দিব সেটা দেখা যাচ্ছে, এতটুকু ক্লিয়ার। বাট এখন মজার একটা জিনিস হবে, যদি আমরা একটু স্পেশালি ট্রিটেড একটা কাগজ নেই, ঠিক আছে? এই কাগজটা তুমি ধরে দেখো, এখানে হ্যাঁ কিছু একটা করা হয়েছে, তাই না? এবং ইট স্মেলস লাইক সোপ। আচ্ছা, তাহলে এবার টেস্ট করে দেখো তো তুমি। এখান থেকে আবার কিছু হলুদ নাও, ভালো করে গুলে নাও। এবার এটাতে দাগ দিয়ে দেখো কি হয় এই কাগজটাতে, এই স্পেশালি ট্রিটেড কাগজটাতে। ওকে, আমরা একটা দাগ দেই। হ্যাঁ, দেখা যাচ্ছে এই যে এখানে এই ইয়েলো কালারটা এটার থেকে স্লাইটলি ডিফারেন্ট কিনা, ডার্কার মনে হচ্ছে না? ইয়েস। হ্যাঁ, আচ্ছা। তো এখানে তুমি যদি এখানে একটা ধরো যে একটা লেটার আঁকো, একটা এ লিখে দাও, দেখি কি রকম দেখা যায়। আমরা আরেকটু হলুদ দিয়ে নেই, গুলে নাও। এই যে আমরা একটা এ লিখলাম। আচ্ছা, তো এইটা স্লাইটলি ডিফারেন্ট মনে হচ্ছে কিনা দেখো তো, হালকা একটু ডিফারেন্ট গাঢ় কালারের মনে হচ্ছে, তাই না? একটু ব্রাউন রেড এরকম একটা কালার হয়ে যাচ্ছে, হালকা রেডিশ মনে হচ্ছে। হ্যাঁ, যতই সময় যাচ্ছে তুমি কি খেয়াল করছো আরো ডার্ক হচ্ছে জিনিসটা? এটার সাথে একটু কম্পারিজন করে দেখো তো, যত সময় যাচ্ছে তত কিন্তু এটা লাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই এটা তো চেঞ্জ হয়ে যায়নি, তাহলে এই কাগজে আসলে কিছু দেয়া হয়েছে এবং সেটা ছিল আসলে আমাদের এই সোপ, নরমাল সোপ, হ্যান্ড ওয়াশ, হাত ধোয়ার জন্য যে সোপ আমরা ব্যবহার করি। হ্যাঁ, আমরা আসলে এই সোপটা এই কাগজের উপরে এভাবে ঘষে নিয়েছি। তাহলে এখন হলোটা কি আসলে? আমরা তো এতক্ষণ দেখলাম যে আমরা যেই রংটা দিয়ে দাগ দিচ্ছি, সেই ডাই পার্টিকেলগুলো যা ছিল তাই দেখা যাচ্ছিল, কিন্তু এখানে তো ইয়েলো ছিল, এটা রেড হলো কেন? তার মানে নিশ্চয়ই কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হয়েছে। এক্স্যাক্টলি। আমাদের এখানে আসলে এই যে হলুদটা ছিল, এই হলুদটা হচ্ছে আসলে এক ধরনের ইন্ডিকেটর। ইন্ডিকেটরটা হচ্ছে সেটা ক্ষারীয় পরিবেশে এক ধরনের রং দেয়, অ্যাসিডিকে আবার আরেকটা ডিফারেন্ট কালার দিবে। এক্স্যাক্টলি, অ্যাসিডীয় পরিবেশে আবার অন্য ধরনের একটা রং প্রকাশ করবে এবং সেটা দিয়ে কিন্তু বোঝা যাবে যে আমাদের এই পরিবেশটা আসলে কি ক্ষারীয় নাকি অম্লীয়। আচ্ছা, তাহলে আমরা যে সোপটা ব্যবহার করি, যে আমাদের এই যে হ্যান্ড ওয়াশিং সোপ, এটা কিন্তু আসলে স্লাইটলি বেসিক ক্ষারীয়, হালকা ক্ষারীয় থাকে, তবে এর সাথে আবার অন্যান্য জিনিসও থাকে যাতে আবার চামড়ার ক্ষতি না করে, বাট মূলত কিন্তু এটাতে ক্ষারীয় উপাদান থাকে। তো এই যে আমাদের এই হলুদটা, সেটা কিন্তু এই ক্ষারীয় উপাদানের সাথে রিঅ্যাকশন করে এই যে দেখো এখন একদম সম্পূর্ণ লাল হয়ে গেছে, একটা ডিফারেন্ট কালার ইন্ডিকেট করছে, হয়ে গেল। আচ্ছা, এখন আরো মজার একটা কাজ করা যাবে। এটাতে যদি আমি আবার এই যে আমি নিয়েছি যেটা এই যে লেবুর রস, অ্যাসিডিক, হ্যাঁ অ্যাসিডিক,
এই লেবুর রসটা যদি আমি দেই তাহলে কি হবে, এই যে তুমি নাও, তুমি এখান থেকে নিয়ে এইটার উপরেই আবার লেবুর রসটা দিয়ে দাও, দেখা যাক কি হয়। এটার উপরে আমরা এক্স্যাক্টলি পেইন্ট করে ফেলে আবার এখানে দাও। আল্লাহ, এটা কিন্তু একটা ইয়েলো কালার হয়ে যাচ্ছে, আবার ইয়েলো হয়ে যাচ্ছে খুবই দ্রুত, তাই না? হ্যাঁ, যেটা খুব ইন্টারেস্টিং, একেবারে চোখের সামনে দেখা যাচ্ছে। এই যে এটা ছিল রেড, আবার হয়ে গেল একদম ফুললি ইয়েলো। এবং মজার ব্যাপার হচ্ছে আগের যে ইয়েলো ছিল সেটার থেকেও এটা ব্রাইট। আচ্ছা, এখানে আবার দাও দেখি হলুদ পাশে। এখানে আমরা একটা সার্কেল যদি আঁকি, হ্যাঁ আরো বেশি করে দিয়ে দাও, আমরা আরেকটু কনসেন্ট্রেটেড ভাবে দিয়ে দিলে রেড সান হয়ে যাবে একেবারে একটা। এই যে এটা কিন্তু অলরেডি রেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুবই সুন্দর কম্পারিজনটা দেখা যাচ্ছে যে এই যে আমাদের এটা কিন্তু লেবু দেওয়ার পরে ইয়েলো এন্ড রেড, এটা হচ্ছে একেবারে নরমাল, আর এটা হচ্ছে লেবু দেওয়ার পর কি রকম হলো, আর এটা হচ্ছে এই যে রেড। হ্যাঁ, বেসিক পরিবেশে থাকার কারণে, কারণ আমি কিন্তু এই পুরোটার উপরে আসলে সাবান দিয়ে ঘষে নিয়েছি, সোপ কোটিং দিয়ে নিয়েছি, এইজন্য এটা কিন্তু একদম রেড হয়ে গেল। সো এই যে এটা যে শুধু যে কোনো এক ধরনের কাগজে কাজ করবে তা কিন্তু না, এটা হচ্ছে আবার নরমাল নোটপ্যাডের কাগজ এগুলো হচ্ছে আবার একটু তুলট ধরনের, যে দেখা যায় যে এটা থিকনেসটা একটু বেশি বা এই ধরনের ফাইবারের অ্যামাউন্টটা বেশি। এটা হচ্ছে একদম প্লেন। হ্যাঁ, তো এটাও আমি দুই রকম ট্রিট করে নিয়েছি, এটা হচ্ছে নরমাল আর এটা হচ্ছে সাবান কোটেড। আচ্ছা, তাহলে এখানেও চাইলে একে দেখতে পারো, এই যে দুটার মধ্যে তুমি দুইটা ড্রয়িং করো দেখি। হ্যাঁ, যদি আমরা একটা সার্কেলই আঁকি কম্পারিজন করতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি একদম ইয়েলো একটা সার্কেল হলো। হ্যাঁ, ইয়েলো হলো। এবার আমরা সোপ কোটিং পেজও তাহলে আরেকটা সার্কেল, এবার তাহলে এটাতে আঁকি। এই যে খুবই দ্রুত কিন্তু ডিফারেন্সটা দেখা যাচ্ছে যে এটা একটা লাইট ইয়েলো, মেটে ইয়েলো হয়ে আছে, আর এটা কিন্তু খুবই দ্রুত রেড হয়ে যাচ্ছে। আমি এটাতে আবার একটু লেমন দিয়ে দিই। এবার আমি ট্রাই করি, এইটাতে এই যে দিয়ে দিচ্ছি খুবই ব্রাইট ইয়েলো, সাথে সাথে রেডটা কিন্তু চলে গেল। তার মানে আমার আসলে এই যে হলুদ গুঁড়া যেটা ছিল, এটার মধ্যে যেই উপাদানটা ছিল ডাইয়ের, এটা কিন্তু শুধু যে একটা সিঙ্গেল রং দেখায় তা কিন্তু না, সে ডিফারেন্ট কালার দেখাচ্ছে, ইন্ডিকেটর হিসেবেও কাজ করে, এবং কোনটা অ্যাসিডিক এবং কোনটা বেসিক এটার উপর ডিপেন্ড করে তার কিন্তু রংটা সম্পূর্ণভাবে, এই যে একেবারে কোনো চিহ্নই নেই আর লালের, এটা একদম সম্পূর্ণভাবে হলুদ হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই রং কিন্তু শুধু একটা কালার যে দেখাতে পারে তাই না, তার পরিবেশটা আসলে কিরকম হবে এবং সেটার উপর ভিত্তি করে তার কিন্তু রং পরিবর্তন হতে পারে। এবং মজার বিষয় হচ্ছে এই ধরনের কেমিক্যালস ব্যবহার করে কিন্তু আমাদের কি করা হয়, লিটমাস টেস্ট যেটাকে বলে, সেগুলোও তৈরি করা হয়, এবং সেটা দিয়ে কিন্তু বোঝা যায় যে আমাদের এরকম সলিউশন কোনটা কি বেসিক নাকি অ্যাসিডিক সেগুলো দেখা যায়। কালারের ইন্টেন্সিটিটাও কি আমাদের স্ট্রেংথের সাথে ডিপেন্ড করবে? যত বেশি হবে ওই কালারটা তত বেশি স্ট্রংলি শো করবে। ভাইয়া, তুমি অনেকগুলো জার নিয়ে এসেছো, গ্লাসেস নিয়ে এসেছো, বাট হোয়াট কট মাই অ্যাটেনশন ওয়াজ দিস, এটা কি? আচ্ছা, এটা বলবো, বাট তার আগে আসলে আমরা জাস্ট আগের সেগমেন্টে যে জিনিসটা দেখলাম এটারই কন্টিনিউশন আসলে এটা, এবং সেটার উপর এখন আমরা আরো বেশি করে এক্সপ্যান্ড করব যাতে বিষয়টা আমরা আরো ব্রডলি বুঝতে পারি। মনে হচ্ছে আমরা অনেকগুলো মিক্সচার বানাবো এখন। আচ্ছা, তো যাই হোক, এখন তাহলে আমরা প্রথমে খেয়াল করে দেখি যে আমরা জাস্ট আগে যে জিনিসটা করলাম, এই হলুদ এবং পানি, হলুদের যে সলিউশনটা ছিল সেটা ইউজ করেছিলাম। তো এবার আমরা এটাকে সরাসরি সলিউশনে কিভাবে রিঅ্যাকশনটা হচ্ছে সেটা দেখব। ঠিক আছে, তো প্রথমে আমরা এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে চাচ্ছি, যে এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম, কারণ যে প্রেসিপিটেশনটা যাতে আবার মিক্স হয়ে যায়। কারণ হলুদটা হচ্ছে এটা আসলে তোমার মিক্সচারটা সলিউশনে সাসপেন্ডেড অবস্থায় থাকে না, এটা হচ্ছে খুব দ্রুত নিচে চলে আসে, যেহেতু এটার কণাগুলো একটু বড় আকৃতির, তো দেখা যায় যে সাসপেন্ডেড থাকে না, এটা প্রতিবার হচ্ছে আমাকে এইভাবে মিক্স করে নিতে হচ্ছে। আচ্ছা, আমার মনে হয় এনাফ মিক্স হয়ে গিয়েছে। তো এবার আমরা যেটা করব, এটা হচ্ছে অল্প একটু একটা গ্লাসে নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো আমার মনে হয় এতটুকু ঠিক আছে। নেয়ার পর আমরা যে কাজটা করব, এর সাথে একটু ওয়াটার মিক্স করে নিব। আরো আমরা আর একটু পানি দিয়ে নিচ্ছি। আচ্ছা, তো এটাকে একটু মিক্স করে নেই যাতে সুন্দর একটা শরবত তৈরি হলো। আচ্ছা, এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে, আমরা আগেরবার কি করেছিলাম, হলুদের মধ্যে আমরা ক্ষারীয় একটা কিছু দিয়েছিলাম, সাবান। এবারও কিন্তু আমি নিয়ে এসেছি, এবার হচ্ছে গুঁড়ো সাবান। আচ্ছা আচ্ছা, এটা আমরা একটু মিক্স করে নেব। হ্যাঁ, এটাকে আমরা এবার দিয়ে দেখি এখানে হয় কি। খুব ভালো করে খেয়াল করে, এটা কিন্তু ইয়েলো ছিল, রেড হয়ে যাচ্ছে সম্পূর্ণভাবে, স্ট্রং একটা রেড কালার হয়ে গেল। ম্যাঙ্গো জুস থেকে ওয়াটারমেলন জুস, এই যে একেবারে রক্ত লাল বলা যায় অলমোস্ট। তাহলে এই যে খুবই স্টার্ক একটা কালার ডিফারেন্স দেখা যাচ্ছে, যেটা আমরা আগেরবারও দেখেছিলাম কাগজের মধ্যে, এবার দেখলাম
সলিউশন। এই দেখো, এই তো একেবারে ইয়েলো একটা সলিউশন ছিল, এই যে এটা, এই যে ইয়েলো সলিউশনটা, আর এটাতে সাবান দেওয়ার সাথে সাথে এটা কিন্তু একদম রেড, একটা সুন্দর কালার হয়ে গেল, খুব বিউটিফুল একটা রেড। তাহলে এই যে কালার দুইটা আমরা খুবই সুন্দর একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি। ওকে, তো এটাকে আবার আমরা কি করতে পারি, যেটা এর আগে আমরা করেছিলাম যে তাকে অ্যাসিডিক কিছু দিতে হবে, তাই না? অ্যাসিডিক কোনো কিছু আমরা এখানে দুটো জিনিস আছে আমার কাছে। লাস্ট টাইম যেটা ইউজ করেছিলাম যে এই লেবুর রস, সেটা। আবার এখানে একটা মিস্টারি লিকুইড দেখা যাচ্ছে, এটা আসলে কিছুই না, এটা হচ্ছে ভিনেগার। এটাও কিন্তু হচ্ছে কুকিং ইনগ্রেডিয়েন্ট, তো সবই এখানে খাওয়া যায় চাইলে। ওকে, সো আমরা একটু ভিনেগার দিয়ে দেখি কি হয়। আবার ব্রাইট ইয়েলো, এই যে দেখো, খেয়াল করে আবার সাথে সাথে একদম ইয়েলো হয়ে গেল। তো এইটা যে শুধুমাত্র কাগজে হয় তাই না, আমরা দেখলাম যে এটা আসলে এই সলিউশনে এই রিঅ্যাকশনগুলো হচ্ছে। তো এইখানে আমরা আরেকটা ইন্ডিকেটর নিয়ে এসেছি। এই যে আমরা এতক্ষণ যেটা নিয়ে কাজ করলাম, এই যে হলুদের গুঁড়ো, এটা কিন্তু তাহলে এক ধরনের কেমিক্যাল ইন্ডিকেটর, এটা হচ্ছে বায়োলজিক্যালি অ্যাভেলেবল। ইয়েস। আবার আমরা এখানে এই যে মিস্টারি একটা পাউডার নিয়ে এসেছি, এটা আসলে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আচ্ছা, তার মানে এর ভিতর পটাশিয়াম কনজুগেট একটা মৌল আছে, তাই না? তো এটা হচ্ছে আমাদের কি কেমিক্যালি প্রোডিউসড ইন্ডিকেটর। এটা খুবই মানে হাই কনসেন্ট্রেশনের রং তৈরি করে। আচ্ছা, আমি এটাতে এই বিকারটা যেটা দেখতে পাচ্ছ, এখানে আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট গুলে নেব। অ্যামাউন্টটা কতটুকু হবে সেটা দেখলেই তুমি বুঝতে পারবে আসলে যে এটা আসলে কত ঘন রং তৈরি করে। ঠিক আছে, এতটুকু কাঠি দিয়ে তুলে আমি দিব, ঠিক আছে? তো এতটুকুই দিতে হয় এখানে, তাতেই দেখবে কি রকম রং তৈরি হয়। তো তুমি এখানে কতটুকু দিবে, এখানে 200 ml এর মতো আগে পানি দাও। ওকে, রাফলি। ওকে, 200 ml। এবার আমরা হচ্ছে খুব অল্প করে পারম্যাঙ্গানেটটা এর মধ্যে দিয়ে দিব, একদম জাস্ট আ পিঞ্চ। এই ওয়াও, একটা পার্পল কালার হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আরেকটা জিনিস খেয়াল করলে দেখবে যে খুব সুন্দর করে এটা ছড়াচ্ছে, কিন্তু তার মানে এখানে কিন্তু এদের ডিফিউশনও হচ্ছে। এই যে এখানে যেই মলিকুলগুলা যাচ্ছে, এগুলো ছড়িয়ে যাচ্ছে। আমি এটাকে একটু অ্যাক্সিলারেট করে দিচ্ছি, ঘুরিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি মিশে যায়, থ্রেডস এর মতো পুরোটা জায়গায় স্প্রেড করছে। এই যে এটা কিন্তু খুব দ্রুত পুরো পানিটাকে একেবারে ডার্ক পার্পল করে ফেলছে। আমাদের মনে হয় আরো কম দিলে ভালো হতো, এত ঘন কালার হয়ে যাচ্ছে। আমরা এটা খুব দ্রুত এটাকে মিক্স করে নিচ্ছি। এই যে খুবই সুন্দর একটা পার্পল কালার তৈরি হয়ে গেল, এবং সলিউশনটা কিন্তু অলমোস্ট হোমোজিনিয়াস হয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা যেটা করতে পারি যে এর সাথে আমরা কিন্তু এই জিনিসগুলোকে মিক্স করতে পারি, তাই না? এটা তো একটা বেসিক সলিউশন, তাই না? খুবই ডিপ একটা কালার তৈরি হলো না, এটা হচ্ছে আমাদের সেই ইন্ডিকেটর সলিউশনটা। তো এখান থেকে এবার আমরা কিছুটা নিয়ে নিচ্ছি, এই যে ডার্ক পার্পল কালারটা দেখা যাচ্ছে, আমরা কিছুটা নিয়ে এর সাথে আরেকটু ওয়াটার মিক্স করে একটু ডাইলিউট করে নিব, একটু লাইট কালার বানিয়ে নিব, আরেকটু লাইটার করে নিব, তাহলে আমাদের কালার চেঞ্জটা বোঝা যাবে। আমার মনে হয় এনাফ। এর মধ্যে আমরা কিছু অ্যাসিড দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা এই যে লেবুর রসটা নিচ্ছি, ঠিক আছে? তো আমরা এই লেবুর রসটা কিছুটা দিয়ে দেখি, খুব খেয়াল করে দেখো কালারে কোনো চেঞ্জ আসছে কিনা। কালারটা একটু লাইট হয়ে যাচ্ছে, হ্যাঁ, লাইট হতে 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 লাইট পিঙ্ক হয়ে গিয়েছে, একেবারে লাইট পিঙ্ক হয়ে একটু কিন্তু রেডিশ কালার চলে আসে। খেয়াল করে দেখো, এই যে এই হচ্ছে ছিল আমাদের সলিউশন, আর এখনকার কালারটা ডিফারেন্সটা এবার খুবই পরিষ্কার। একটা কালার থেকে আস্তে আস্তে ইয়েলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখো মিক্স করতে থাকলে কালারটা চেঞ্জ হতে থাকবে, তার মানে রিঅ্যাকশনটা অনগোইং। এই যে হালকা একটা ইয়েলোইশ গ্রিনিশ কালার কিন্তু চলে আসছে, ছিল এই রং হয়ে গেল এই রং। তার মানে কি এখানেও কিন্তু আমাদের এই যে যে মাধ্যমটা ছিল, মাধ্যমটা পরিবর্তন হয়ে যাওয়াতে আমাদের কিন্তু এই রংটাও পরিবর্তন হয়ে গেল। তো এটাও কিন্তু এক ধরনের ইন্ডিকেটর হিসেবে কাজ করছে। তাহলে আচ্ছা, তাহলে লাস্টলি আমরা যদি এখানে যে ভিনেগার আছে, এই ভিনেগারের সাথেও চাইলে আমরা কি এটা দিয়ে দেখতে পারি। তো এটা যেহেতু অ্যাসিডিক, তাহলে এটা কি হতে পারে, আমরা সরাসরি যদি এর মধ্যে অল্প কিছুটা দেই, দেখি কি হয়। এই যে এবার কিন্তু কালারটা চেঞ্জ হলো না, চেঞ্জ হয়নি, তাই না? ইন্টারেস্টিং না? তার মানে সব অ্যাসিডের স্ট্রেংথ কিন্তু সেম না। আচ্ছা, তাই না? এখানে যে অ্যাসিডটা ছিল, আমাদের যে ভিনেগারটা, এর সাথে যতটুকু রিঅ্যাকশন হয়েছে, আর এখানে আমাদের এই যে লেবুর রস যে ছিল তার সাথে কিন্তু ডিফারেন্টলি রিঅ্যাকশন হয়েছে। দুটোতেই কিন্তু অ্যাসিড দেয়া হয়েছে এবং এই পারম্যাঙ্গানেটও দেয়া হয়েছে, কিন্তু দুটোতে কালারের পরিবর্তন হলো দুই রকম। কিন্তু কেন এই ডিফারেন্সটা হলো? অ্যাসিডের স্ট্রেংথের কারণে, যে কতটুকু শক্তিশালী অ্যাসিড, এবং সব অ্যাসিডের সাথে কিন্তু রিঅ্যাকশনগুলো একভাবে হয় না। আচ্ছা, এটাও কিন্তু খুবই
ইম্পর্টেন্ট একটা মাথায় রাখার জিনিস। তো আমরা এই দুই রকম জিনিস দেখতে পেলাম যে আমরা কিভাবে এই যে অর্গানিক ইন্ডিকেটর ব্যবহার করে এরকম মাল্টিপল কালার তৈরি করতে পারি। এরকম ইয়েলো হয়, এটা হচ্ছে আবার কি ব্রাইট ইয়েলো হয়ে গেল। আমরা যদি আরেকটু সোপ দিয়ে দেখতে পারি যে কালারটা আবার ফেরত আনা যায় কিনা। হ্যাঁ, আবার রেড কালার হয়ে যাচ্ছে, এই যে আবার রেড হয়ে গেল। বেশি করে সোপ দিয়ে দিয়েছি, আবার রেড হয়ে গেল। ঠিক আছে, আর এখানে কি হলো, এখানে আমরা পারম্যাঙ্গানেট নিলাম যেটা হচ্ছে ইনঅর্গানিক ইন্ডিকেটর। ইনঅর্গানিক ইন্ডিকেটরকে আমরা কিন্তু কি ছিল, এই রকম কালার ছিল, সেটাতে আমরা এক ধরনের অ্যাসিড দিলাম, অন্য একটা কালার হয়ে গেল ইয়েলো একটা। আবার আরেক ধরনের অ্যাসিডের সাথে কিন্তু এর তেমন কোনো রিঅ্যাকশনই হলো না। তাহলে দেখলে অ্যাসিড বেসের রিঅ্যাকশনগুলো কত ভ্যারিড হতে পারে এবং খুবই ইন্টারেস্টিং কালার তৈরি করতে পারে। খুবই ইন্টারেস্টিং। ইভেন আমরা 4টা ডিফারেন্ট কালার বানিয়েছি। ভাইয়া, আমরা একটা ম্যাগনেট দেখতে পাচ্ছি, উই হ্যাভ ব্যাটারিজ, দ্যাট মিন্স ইটস গোইং টু বি আ ফান এক্সপেরিমেন্ট। আমরা কি এক্সপেরিমেন্ট করব? আমরা এখন যেটা দেখব, ইলেকট্রোম্যাগনেটিক্যালি আমরা কিভাবে আসলে লিনিয়ার মোটর তৈরি করতে পারি। লিনিয়ার মোটর, ওকে। লিনিয়ার মোটর জিনিসটা খুবই ইন্টারেস্টিং এই কারণে যে এটা দিয়ে কিন্তু আমাদের আসলে খুবই কাজের একটা জিনিস চলে। তার মানে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন অনেক। খুবই মজার একটা জিনিস, এবং এটা আগে বলবো না, আগে দেখাই। আচ্ছা, আমরা লাস্টে রিভিল করব, বিগ সারপ্রাইজ। আচ্ছা, সো ফার্স্টে আমি এখানে দেখো নিয়ে নিয়েছি জাস্ট দুটো লম্বা এরকম রেল। ঠিক আছে, লিটারালি এখানে হচ্ছে দুটো এরকম টিউব। এই দুটো টিউব আমরা এখানে দুটো পোস্টের মাঝে আটকানো আছে, নাথিং এলস। এবং এগুলো হচ্ছে ইলেকট্রনিক্যালি কন্ডাক্টিভ, মানে এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ করতে পারবে। এটা হচ্ছে একটা নিওডাইমিয়াম ম্যাগনেট। এটা খুবই স্ট্রং একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, এবং এটা হচ্ছে একটা পার্মানেন্ট ম্যাগনেট। আচ্ছা, ওকে। সো এইটা আমরা এখানে বসিয়ে দিব। এই যে এখানে আগে একটা গ্রুভ কাটা আছে এটার জন্য, যাতে এটা এখানে বসানো যায়। এটাকে আমি একটু চাপ দিয়ে বসিয়ে দিলাম, খুব সুন্দর করে ফিট করলো। বাস, তাহলে এখন আমাদের এখানে একটা ম্যাগনেট আছে এবং দুটো রেল আছে। তার মানে এর মধ্যে আমরা পজিটিভ নেগেটিভ ভোল্টেজ দিতে পারবো। এইখানে হচ্ছে আমাদের একটা টিউব আছে। আচ্ছা, ঠিক আছে, এই টিউবটা হচ্ছে এটাও কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালের তৈরি। এটা কিন্তু ম্যাগনেটিক না। এই যে আমি যদি এখানে চুম্বকের মধ্যে ধরি, অ্যাট্রাকশন হচ্ছে না, রিপালশনও হচ্ছে না, কিন্তু এটা কন্ডাক্টিভ। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, তো একে আমি যখন এর উপরে বসিয়ে দিয়ে এবার যে কাজটা করব, ইলেকট্রিসিটি পাস করতে হবে ইলেকট্রিসিটি। আমার কাছে একটা ব্যাটারি প্যাক আছে, এখানে এই যে 3টা সেল আমি দিয়েছি। সো এটা আমি বসিয়ে অন করে দিলাম। আচ্ছা, এবার এর ভিতর দিয়ে আমি ইলেকট্রিসিটি ফ্লো করব। সো ইলেকট্রন ফ্লোটা হচ্ছে কিভাবে, যদি খেয়াল করে দেখো, এই যে এখানে আমাদের পজিটিভ নেগেটিভ লিডটা আছে এবং এটা পজিটিভ লিডটা। তো এখানে যদি আমি বসাই, তাহলে এটা অটোমেটিক্যালি মুভ করছে, এটা কিন্তু জাম্প করছে। তার মানে ইলেকট্রন ফ্লোটা আসলে হচ্ছে কিভাবে, এই যে এই মাথা থেকে আমরা যদি নেগেটিভটা থেকে চিন্তা করি, এখানে ধরলাম, এখান থেকে তাহলে ইলেকট্রনগুলো যাচ্ছে এইটার ভিতর দিয়ে গেল, তারপরে এই পাশ দিয়ে এসে তারপরে এই যে পজিটিভে আসবে। আচ্ছা, আবার খেয়াল করে দেখো, আমি যখনই পাওয়ারটা ধরবো এটা কিন্তু দৌড় দিয়ে চলে আসলো। হ্যাঁ, আবার আমি যদি এই পাশে রাখি, এবার পোলারিটিটা উল্টে দিই। ওকে, এবার দেখি কি হয়, এবার উল্টো দিকে যাচ্ছে। কিন্তু আমরা কেন পোলারিটি উল্টো করলাম? হ্যাঁ, কারণ কি, বিদ্যুৎ প্রবাহ উল্টো হচ্ছে, মানে অবশ্যই এর ফোর্সটা উল্টো হয়ে যাচ্ছে, তাই না? এখানে আসলে হচ্ছেটা কি তাহলে, যেটা হচ্ছে এই যে আমাদের এখান থেকে বিদ্যুৎ প্রবাহ হয়ে এটার ভিতর দিয়ে আবার এদিকে আসছে। তার মানে কি, এই যে আমাদের যে টিউবটা ছিল এর ভিতর দিয়ে তো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, ইলেকট্রনগুলো খুব হাই ফোর্সে যাচ্ছে। তো আমরা জানি যে কোনো ধরনের চার্জ পার্টিকেল, সেটা ইলেকট্রন হতে পারে বা পজিটিভ চার্জও হতে পারে, যেটাই হোক, সে যখন মুভ করে তার কিন্তু একটা চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো এটা যেহেতু নিজে ইচ্ছামতো নড়াচড়া করতে পারে একদম ফ্রিলি, তার মানে এই যে যেই ফিল্ডটা তৈরি হচ্ছে, সে কি অন্য আরেকটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর যখন থাকবে তার সাথে আকর্ষণ বিকর্ষণ তৈরি করবে। তো এখানে আসলে যেটা হচ্ছে, আমি যখনই এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ করছি, সে তখন একটা বিকর্ষণ বলের কারণে এদিকে ইনফ্লুয়েন্সড হয়ে কিন্তু এদিকে চলে আসছে, তাই না? এবং এটা যদি আসলে আমরা একটু সিম্পল ডেমো দেখতে চাই এটার, যে এটা পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে যেভাবে করা যায়, আমরা এখানে একটা বোর্ড নিয়ে নিয়েছি এবং এখানে কিছু টেপ নিয়ে নিয়েছি, যাতে এটা ডাবল সাইডেড টেপ। তো তুমি এক কাজ করো, এখানে এই ডাবল সাইডেড টেপটা একটু কেটে নাও, কেটে এখানে বসিয়ে দাও। ওকে, খুবই সুন্দর। ওকে, এখন এটা তুলে ফেললাম। এখানে আমি একটা ম্যাগনেট বসিয়ে দিচ্ছি, শক্ত করে বসিয়ে দিলাম, এবং এর সাথে যাতে আকর্ষণ হয়, এই যে অ্যাট্রাকশন হচ্ছে, এইভাবে আমি আরেকটা ম্যাগনেট এর খুব কাছে বসিয়ে নেব। তুমি আরেকটা বোথ সাইডেড টেপ একেবারে কাছাকাছি দিয়ে দাও, যাতে আরেকটা ম্যাগনেট এখানে বসানো যায়। নাও উই পিল দিস। এখন তুলে ফেলতে হবে অপোজিট সাইডটা। ওকে, ওকে। এখন যদি আমরা খেয়াল করে দেখি, এখানে কিন্তু এই যে রেড মানে কি, রেড মানে হচ্ছে আমাদের
একটা পোল আর ব্লু মানে আরেকটা পোল। ধরে নেই যে এটা হচ্ছে নর্থ, এটা সাউথ। ওকে, তাহলে নর্থ নর্থ কি রিপালশন করছে না? রিপালস করবে। আবার সাউথ সাউথও রিপালস করবে। তার মানে এই ম্যাগনেটটা যখন এখান দিয়ে যাচ্ছে দোনো দিকে রিপালশনের মধ্যে পড়ছে, তাহলে একে যখন আমি এর ভিতর দিয়ে পাস করানোর চেষ্টা করছি ও কিন্তু যেতে চাচ্ছে না। কিন্তু একটা পর্যায়ে যখন এই যে আমি হাফওয়ে ক্রস করে ফেললাম, তখন কি রিপালশনের জন্য সে তখন আরো আগে এখান থেকে বের হয়ে যেতে চাই। আচ্ছা, এই যে আমরা যখন একে কারণ সারফেসটাও বেড়ে গিয়েছে, এই যে লাফ দিয়ে কিন্তু বের হয়ে আসলো। আচ্ছা, তাই না? বেসিক তাহলে ডেমোটা হলো এরকম যে এটা বিকর্ষণের ধাক্কায় কিন্তু আসলে এগিয়ে যেতে চাইছে। একটা নির্দিষ্ট অংশ যখন পার হয়ে যাবে তখন বিকর্ষণ এটা কিন্তু লাফ দিয়ে আরো সামনে চলে যাচ্ছে। এক্স্যাক্টলি একই ভাবে কিন্তু এখানে ইলেকট্রোম্যাগনেটিক্যালি এই ফিল্ডটা তৈরি করা হচ্ছে এবং সে কারণে এটা কিন্তু গড়িয়ে সামনে চলে আসছে, কারণ তাকে কিন্তু একটা ফোর্স কনস্ট্যান্টলি ধাক্কা দিচ্ছে এবং যেহেতু সেটা ইলেকট্রোম্যাগনেটিক্যালি তৈরি হচ্ছে সেই জন্য যদিও এটা নিজে কোনো ম্যাগনেট না, কিন্তু এর ভিতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তখন সে একটা ম্যাগনেট হচ্ছে এবং সে কিন্তু এই ধাক্কাটার কারণে এগিয়ে যাচ্ছে। তো এটা আসলে কোথায় কাজে লাগে? ঠিক আছে, ফার্স্টে যেটা বলেছিলাম এখন আমরা রিভিল করব, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক যে ট্রেনগুলো, ম্যাগলেভ বলা হয়। পৃথিবীর সর্বপ্রথম যে ম্যাগলেভ জাপানে তৈরি হয়েছিল সেখানেও কিন্তু কাছাকাছি এই ধরনেরই টেকনোলজি ব্যবহার করা হয়েছিল যে ম্যাগনেটিক্যালি তাকে ধাক্কা দেওয়া হবে, কারণ ইঞ্জিন ঘুরিয়ে তারপর তাকে ধাক্কা দেওয়া হচ্ছে চাকা দিয়ে, সেখানে অনেক ফ্রিকশন থাকবে, অনেক বেশি এনার্জি লস হবে, বিভিন্ন রকম ঝামেলা। তো তার গতি আসলে এত বেশি করা পসিবল হয় না। কিন্তু ম্যাগনেটিক্যালি আমরা যখন একটা কিছুকে ধাক্কা দিচ্ছি সেই ইঞ্জিনটাই তার ভিতরে নেই, তো তাকে অনেক বেশি বেগ দেওয়া যাচ্ছে কারণ তার ওয়েট কম, তাকে অনেক বেশি এনার্জি ট্রান্সফার করা যাচ্ছে এবং খুবই সূক্ষ্মভাবে এই ম্যাগনেট যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক্যালি কন্ট্রোলড, খুবই সূক্ষ্মভাবে তার হচ্ছে স্পিড কন্ট্রোল করা যায়। তাকে কিভাবে আমি ঠিক কখন ম্যাগনেটটা অন করব অফ করব সেটা আমরা কন্ট্রোল করতে পারি। রাইট, সেই জন্যই কিন্তু এই ম্যাগনেটিক ট্রেনগুলো এক্স্যাক্টলি আসলে এইভাবে কাজ করে। ভেরি ইন্টারেস্টিং ভাইয়া, খুবই ভালো লেগেছে। আমরা অ্যাসিড বেস দিয়ে স্টার্ট করে ম্যাগনেটিক প্রপার্টিজ টু রিয়েল লাইফ এক্সাম্পল দেখলাম। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া। তোমাকে অনেক ধন্যবাদ। আজকে আমরা তাহলে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি কোনো এক্সপেরিমেন্ট মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।